স্বর্গীয় অসীম কৃষ্ণদত্ত তার একটু সংক্ষিপ্ত জীবন চরিত্র আমরা পাঠ করছি। স্বর্গীয় শ্রী অসীম কৃষ্ণদত্ত জন্মগ্রহণ করেন 1892 সালের ডিসেম্বর মাসে। মেধাবী ছিলেন বলে ছাত্র জীবনে তিনি যথেষ্ট সাফল্যের পরিচয় দেন। প্রেসিডেন্সি কলেজ থেকে মিক্সড ম্যাথমেটিক্সে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেন। কলকাতা হাইকোর্টে তিনি একজন বিখ্যাত সলিসিটর হিসেবে খ্যাতি অর্জন করেন। ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শহীদদের পক্ষে সওয়াল করতে তিনি খুবই পটু ছিলেন। শুধু তাই নয়, তিনি স্বাধীনতা উত্তরকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ট্রেজারার হয়েছিলেন। 1952 সালে কলকাতার দক্ষিণ পশ্চিম নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি ভারতবর্ষের প্রথম লোকসভার সদস্য হন। 1954 সালে দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পরিচালক মণ্ডলীর সভাপতি নির্বাচিত হন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই পদে দুটি ছিলেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় ভাবিত প্রকৃত যশোর এই মানুষটি 1969 সালের ডিসেম্বর মাসে 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করছি। তার উদ্দেশ্যে যে স্মৃতিচারণমূলক যে বক্তৃতা, সেই বক্তৃতাটি হল বিশ্বাচার্য বিবেকানন্দ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आगत ভক্তমণ্ডলী, আজকে এখানে এই স্পেশাল লেকচারের জন্য যেটা যিনি স্বামী আত্মমোকানন্দ আমাকে এখানে ইনভাইট করেছেন কিছু বলবার জন্য, সেই জন্য আপনাদের সবার সঙ্গে আজকে দেখা। প্রায় 10 মাস হয়ে গেল আমাকে এখান থেকে বেনারস যেতে, আর 2 দশমিক ছেড়েছি, কিন্তু এখনো মনটা পড়ে আছে এখানে। কারণ এখানে আমার জন্ম, এখানে আমার কর্ম, আর আজকে যা কিছু আমি জীবনে পেয়েছি সেটা অদ্বৈত আশ্রমে। সেজন্য আমার এখানকার সঙ্গে যেটা আমার অ্যাটাচমেন্ট, সেটা কাটানো খুব কঠিন। যাই হোক, আজকে এখানে এসে আপনাদের সঙ্গে সঙ্গে দেখে আমার খুব ভালো লাগছে। আজকে বিষয় বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে চিন্তা করতে গেলে অবাক লেগে যায়। এরকম মানুষ যুগে একজন জন্মায়, কোটি কোটি মানুষ জন্মায়, কোটি কোটি মানুষ মরে, কিন্তু খুবই কম লোককে আমরা মনে রাখি। মানুষের জীবনের সম্বন্ধে যখন আমরা চর্চা করি, চিন্তা করি, দেখা যাচ্ছে একটা গাছে যে শুকনো পাতা পড়ে, সেটা আমরা একসঙ্গে করে আগুন দিয়ে ছাই হয়ে যায়, তার কিছু থাকে না। সেরকম কত মানুষ, কত রাজা, কত বড় বড় জমিদার, কত লোক এসছে, অনেকে ভালো কাজ করেছে, অনেকে খারাপ কাজ করেছে, কিন্তু তাদেরকে আমরা মনে রাখি না। আর স্বামী বিবেকানন্দ বলছেন, the history of the world is the history of the individuals. এই জগতে ইতিহাস হলো কয়েকজন মুষ্টি মাত্র কয়েকজন ব্যক্তিদের, যাদের চিন্তা এখন আমরা করি,
যখনই আমরা ইতিহাসে বই পড়ি দেখা যাচ্ছে সেই ভগবান বুদ্ধের জীবনী আমরা পড়ি, সেই ভগবান কৃষ্ণের পড়ি, ভগবান রামচন্দ্রের জীবনী পড়ি, আর জিসাস ক্রাইস্ট ইত্যাদি। এখনো কত লোক দেশ বিদেশে সকাল বিকালে তারা হয়তো ভগবান বুদ্ধের নাম করছে, জিসাস ক্রাইস্টের নাম করছে, হয়তো ভগবান কৃষ্ণের নাম করছে, তারা চোখে জল ফেলে আর একটা নতুন সাহস তারা পেয়েছে। কেননা যতই বিজ্ঞান যতই উন্নতি করুক, কিন্তু সায়েন্স বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের শান্তি দিতে পারে না, একটু কমফোর্ট দিতে পারে, একটু আরাম দিতে পারে। আমি ফ্যানের নিচে পড়ে বসে আছি, একটা এসি চালালাম, একটু আরাম পেলাম, কিন্তু আমরা শান্তি কখনো পেতে পারি না। হয়তো কোথাও দূরে যেতে হবে, প্লেনে করে গেলাম, যেখানে আমার 10 ঘন্টা লাগলো, হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু সে আরামটা আমাদের বিজ্ঞান দিতে পারে। কিন্তু ভ্যালুস অথবা শান্তি কখনো আমরা বিজ্ঞান থেকে আমরা পেতে পারি না। যদি পেতে হয়, যারা আমাদের বিশ্বের যত সব ধর্মগুরু এসছেন, জগতে যারা গুরু এসছেন, তাদের চিন্তা করলে তখন আমরা শান্তি পেতে পারি। সেই জন্য শ্বেতাসূত্র উপনিষদ বলা আছে, যদি আমরা আকাশ যদি চামড়ার মতন আমরা গুছাতে পারি, কিন্তু যেটা অসম্ভব কাজ যদি আমরা কোথাও করতে পারি, কিন্তু তারপরে কিন্তু আমরা শান্তি পেতে পারবো যতক্ষণ আমরা নিজের আত্মাকে আমরা শান্তি পাবো। সেই যে বাউন্ডলেস ওশন অফ ওয়ার্ল্ড, কত কোটি কোটি মানুষ জন্মেছে, কত মরেছে, সেই 2500 বছর একজন লোক যার জন্ম কোথায় বছর সঠিক এখন আমরা বলতে পারি না। কেউ হয়তো বলছে লুম্বিনী পার্কে হয়েছিল, কেউ হয়তো কপিলাবস্তুতে হয়েছিল। তার জন্মের পরে 200 বছর পরে সম্রাট অশোক তিনি বলে না এই জায়গাতে তার জন্ম হয়েছিল, কিন্তু সঠিক এখন আমরা বলতে পারি না ভগবান বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল। সেরকম জিসাস ক্রাইস্ট যিনি 2000 বছর আগে জন্মেছিলেন, যার সম্বন্ধে আমাদের পড়তে গেলে বাইবেলে জাস্ট 5টি পাতা, 4টি গসপেলে সে স্ট্যাটার আনকন্ডিশনাল লাইনস এখানে আমরা পড়তে পারি, কিন্তু ওখানে আমরা কত কন্ট্রাডিকশন পাচ্ছি। কোথাও একটা লেখা আছে না তিনি বেথলেহেমে জন্মেছিলেন, কোথাও আরেকটা গসপেলে আমরা পড়ছি না তিনি নাজারেথে জন্মেছিলেন, কিন্তু সঠিক এখনো আমরা বলতে পারি না তিনি কোথায় জন্মেছিলেন। বলছে foxes are wolves, birds in the air have nests, but the Son of God has no place to keep his head on. এরকম মানুষ যার জন্ম করে কোথাও মাথা কোথাও দেওয়ার জায়গা ছিল না, অথচ এরকম ব্যক্তি যে জগতে কতটা আধ্যাত্মিকতা তিনি ঢেলে দিয়েছিলেন, 2000 বছর পরেও দেশ বিদেশে সে খ্রিস্টান চার্চ কি করে স্প্রেড করলো, প্রত্যেকটি কন্টিনেন্টে কি করে খ্রিস্টান ধর্ম সে স্প্রেড করলো, বাড়ি বাড়িতে কি করে তার ছবি আর তার পুজো হচ্ছে। সেরকম প্রত্যেকটি অবতার যত সব এসছে তাদের এখন নাম গুণ করছি, তাদের বই পড়ছি, and they become a source of inspiration to one another. কেউ তাদেরকে দেখেনি, কিন্তু তাদের নাম গুণ করতে আমরা একটা নতুন সাহস পাচ্ছি। সেভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ এসছেন, এখন আমরা দেখছি তার নাম কি করে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশে। যাকে স্বামীজি বলছে নিরক্ষর, তিনি নিজের নাম পর্যন্ত সই করতে পারতেন না, অথচ দেখুন তার নাম গুণ কি করে হয়েছে। কত বই তার উপরে এখন বেরোচ্ছে, কত থিসিস বেরোচ্ছে, কত দেশ বিদেশে এখন তার সঙ্গে আলোচনা হচ্ছে, আর ফিলসফি উপরে যত সব বই বেরোচ্ছে ঠিক শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের আমরা রেফারেন্স পাচ্ছি। এরকম আমরা সেই জন্য স্বামী বিবেকানন্দ মহারাজা মাইসোরকে একটা চিঠিতে লিখছেন, বলছে মাই নোবেল প্রিন্স, লাইফ ইজ শর্ট, কিন্তু ট্রানজিটরি সেই যে পুরো জগৎটা এটা জাস্ট ক্ষণমাত্র, কিন্তু তুমি মনে রাখো they alone live
who live for others, the rest are more dead than alive. যারা নিজের জীবন আত্মসমর্পণ করেছে, অপরের জন্য বলি দিয়েছে, তাদেরকে আমরা মনে রাখি, তাদেরকে আমরা পুজো করি, এদের চিরকাল আমরা মনে রাখি। কারণ ওদের ভালোবাসা মানুষের প্রতি, কি করে তার সে দুর্দশা আমরা দূর করতে পারি, কি করে তার সে জীবনে উন্নতি করতে পারে, তারা নিজেকে আত্মসাৎ করছে। সেটি নেপোলিয়ন বোনাপার্টের কথা মনে করছে। তিনি প্রায় 1821 সালে তিনি মারা যান। 50 বছর তার বয়স, 50-51 বছর। তিনি ছিলেন ইটালির রাজা ছিলেন, আর ফ্রান্সে তিনি এম্পায়ার ছিলেন। প্রায় পুরো ইউরোপ প্রায় তিনি জয় করেছিলেন। আর শেষে তিনি যখন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে তিনি হেরে গেলেন, তাকে একটা ছোট আইল্যান্ডে সেন্ট হেলিনাতে তাকে ওখানে বন্দি করে রাখা হচ্ছে, প্রেসিডেন্ট করে রাখা হচ্ছে। 6 বছর তিনি ওখানে থাকেন, তারপরে তিনি মরে যান। মরবার জাস্ট কয়েকদিন আগে তিনি তার একজন বন্ধুকে চিঠি দিচ্ছেন, তার নাম হলো কাউন্ট মন্টলন। তাকে তিনি চিঠি দিচ্ছেন, বন্ধু জাস্ট কয়েকদিন আগে আমি চিন্তা করছিলাম এই জগতে, স্পেশালি ইউরোপে 3 জন বড় বড় ব্যক্তি ছিলেন। সিজার ছিলেন, শার্লিমান ছিলেন, আলেকজান্ডার ছিলেন, যারা প্রায় তখনকার দিনে যতটা জগৎ আমাদের জানা আছে, তারা আর্থিক বিশ্ব তারা জয় করেছিল। কিন্তু বাইরে তারা থাকতে থাকতে তারা সব হাতছাড়া তাদের হয়ে গেছিল, তারা হেরে গেছিল। সেরকম আমিও এই জীবনে অনেক কিছু করলাম, কিন্তু আমার থাকতে থাকতে আমি হেরে গেলাম। আর তিনি 17 বছরের মধ্যে প্রায় 12টা যুদ্ধ করলেন, আর 60 লক্ষ লোক মারা গেছিল। কত লোক বিধবা হয়ে গেল, কত লোক অর্পণ হয়ে গেল, কত লোকের চোখে জল ফেলল। আর সে লোকটি যখন বেড়ে গেল আর জেলে ছিলেন, তারপরে সে বন্ধুকে তিনি নিজের সেন্টিমেন্টের সম্বন্ধে বলছেন, দেখো সেই জিসাস ক্রাইস্ট যিনি 2000 বছর আগে এসেছিলেন, এখনো তার নাম ঘরে ঘরে মানুষ করে আর শান্তি পাচ্ছে। আর any empire that is based on force is not going to last long. যেটা আমরা তলোয়ার দিয়ে পুরো যদি আমরা এটা করি, পুরো জগৎটা যদি চায়, সে শাসনটা বেশি দিন থাকে। কিন্তু যে এম্পায়ার which is based on love, affection, সেটা অনেক দিন দীর্ঘকাল থাকে। সেটা আমরা বলছি যে সাম্রাজ্য ভগবান বুদ্ধ স্টার্ট করেছিলেন, যেটা জিসাস ক্রাইস্ট করেছিলেন, যেটা ভগবান রাম, ভগবান কৃষ্ণ করেছিলেন, সেটা দেখুন এখনো কি করে ওটা চলছে। নট বাই ফোর্স, সেটা আমরা স্পন্টেনিয়াসলি নিচে থেকে ওটা আমরা গ্রহণ করছি। সেরকম এখন শ্রীরামকৃষ্ণ যেটা একটা গ্লোবাল মুভমেন্ট যেটা আরম্ভ করেছেন, সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে কি করে বিস্তার হচ্ছে দেশ বিদেশে। এখন স্বামী বিবেকানন্দের যেটা সব থেকে বড় অবদান, যেটা আমি মনে করি, সেটা হলো শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। তিনি সেটা প্রবাহিত করলেন, সেই ভাব গঙ্গা তিনি প্রবাহিত করলেন, যেটা দীর্ঘকাল চলবে। সে ভাব গঙ্গা এখন দেশ বিদেশে যাচ্ছে। আর মেজর সোর্স যেটা মেইন রিভার যেটা, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন, যেটা স্বামী বিবেকানন্দ নিজে স্থাপনা করলেন। তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাব চারিদিকে এখন প্রচার করছে। যা পাশে দিশা পাশে যার চোখ আছে সে ওটা দেখতে পারে। কারণ এই রামকৃষ্ণ মুভমেন্ট যারা ফাউন্ডার ছিল, তারপরে যারা বড় বড় আমাদের সাধুরা ছিল, তারা সেটা অনুভব করেছে, তারা দেখেছে কি করে শ্রীরামকৃষ্ণদেব যে সংঘের মাধ্যমে কি করে তিনি হাজার হাজার লোককে তিনি শান্তি দিচ্ছেন, মুক্তি দিচ্ছেন। এটা একটা বিশ্বাসের ব্যাপার, বিলিভ ইন দিস। সেটা কখন কখন আমাদের আসবে, সে ফেথ, সে বিশ্বাস আসবে, যদি আমাদের সেরকম পবিত্র মন থাকবে, সেরকম সাধনা থাকবে, তার সে করুণা থাকবে, কৃপা থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো না তিনি এখনো
সেটা কাজ করবে। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, this Sangha, this organization is the gross body of Shri Ramakrishna. তিনি ওটা সেটা দেখতেন, এটা একটা তার স্থূল শরীর। সেখানে সে স্থূল শরীরে যদি কিছু হয়, যদি আমার সে ভালোবাসা থাকে, দেখবেন আমিও সেটা অনুভব করবো। বলছে লাভ মি লাভ মাই ডগ, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার কুকুরকে পর্যন্ত তুমি ভালোবাসবে। সেটাই স্বামী বিবেকানন্দের হচ্ছে, এটাই সব থেকে বড় অবদান। যে শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, তিনি এই অর্গানাইজেশনের মাধ্যমে সেটা প্রবাহিত করেন। আর এটা হচ্ছে মেইন রিভার। আর এই নদীর সঙ্গে দেখা যাচ্ছে আরো কিছু কিছু নদী, ছোট ছোট নদী সেটা প্রবাহিত হচ্ছে, যাদের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ কৃপা সেটা প্রবাহিত হচ্ছে। যেখানে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা যেখানে যেতে পারছে না, ওখানে শারদা মঠ আর রামকৃষ্ণ শারদা মিশনে মাতাজিরা ওখানে যাচ্ছে। সেখানে তাদের মাধ্যমে যে মেইন রিভার থেকে ওই ছোট নদী দিকে ওটা প্রবাহিত হচ্ছে। এছাড়া কত হাজার, ১,১২০০ মতো প্রাইভেট আশ্রম আছে পুরো ভারতবর্ষে, তাদের মাধ্যমে ওটা যাচ্ছে। সেরকম বিবেকানন্দ কেন্দ্র, যুবা মহামন্ডলী, অন্যান্য ছোট ছোট স্টাডি সার্কেল, যেখানে ঠাকুরের ভাব নিয়ে তারা জাস্ট এক জায়গায় থাকছে, বসছে, আলোচনা করছে, দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণ ভাব তাদের মাধ্যমে ওটা প্রচার করছে। এটাই চলছে স্বামী বিবেকানন্দ, বিশ্বআচার্য স্বামী বিবেকানন্দ। সেখানে স্বামী বিবেকানন্দ যখন জন্মালেন, তখন শ্রীরামকৃষ্ণ দর্শন পেয়েছিলেন। সে কাশী ধাম থেকে দেখলেন আলোকগঞ্জে এসে সিমলা ওখানে নেমেছিলেন। তখন তিনি বুঝলেন, ইয়েস মাই ম্যান হ্যাজ কাম, আমার লোক এখন এসে গেছে। তাকে মা কালী দর্শন দিয়েছিলেন, তোমার লোক আসবে, তোমার সে ভাবটা চাইলে থেকে তিনি প্রচার করলেন। তারপরে যখন স্বামীজি এলেন, তখন তিনি দেখে তিনি চিনতে পারলেন না যে আমার লোক। কিন্তু তাকে তিনি কতবার পরীক্ষা করলেন না, সত্যি সত্যি সে লোক কিনা সেটা দেখছি। সেটা তাকে বললেন, লিখে দিলেন, নরেন শিখিয়ে দেবেন। আর নরেন বলছেন, আমি করবো না, আমি পারবো না, এটা আমার কাজ নেই। বলছে তোমার হার্ট পর্যন্ত করবে। সেই জন্য সে হার্টটা, স্বামী বিবেকানন্দের হার্টটা সে স্বামী শ্রীরামকৃষ্ণ নিজে গড়ে তুলে সে এত শক্ত করলেন যাতে একটা গ্লোবাল মুভমেন্ট তিনি স্টার্ট করতে পারেন। সেটা শ্রী রামকৃষ্ণ সে কয়েক বছরের মধ্যে, সে ৫-৬ বছর তিনি অপ্রাণ চেষ্টা করেছেন। এখন যখন একজন অবতার পুরুষ আসেন, তারা নিজের ভাব তারা প্রচার করতে পারেন। স্পেশালি শ্রী রামকৃষ্ণ মতন, যার মধ্যে সত্যগুণের আর্থিক ছিল এত বেশি ছিল, তার পক্ষে সে কাজকর্ম সে সম্ভব ছিল না। তিনি ঘুরে ঘুরে সেই ভাবটা প্রচার করতে পারতেন। সেই জন্য এরকম যখন অবতার পুরুষ আসেন, তাদের সঙ্গে আরেকটা কমপ্লিমেন্টারি বডি আসে, আরেকটা ওই ভাবিত একজন লোক আসে, যেটা তার কাজ তারা এগিয়ে নিয়ে যান। সেরকম শ্রী রামকৃষ্ণ এমন একটা লোক দরকার ছিল, which will full of righteous and activity. এটা দেশ বিদেশে প্রচার করতে গেলে কত অপোজিশনের মধ্যে কাজ করতে হয়। শ্রেয়াংশ বহু বিঘ্ন, যে কোনো কাজ ভালো করতে গেলে হাজার বিঘ্ন আসে। সে যখন স্বামীজি মতন সে লোক দরকার, যেখানে সে কাজ করতে পারে। আর প্রত্যেকটি অবতারে আমরা দেখছি, যখন জিসাস ক্রাইস্টের 12 জন শিশু ছিলেন, কিন্তু তিনি তার মধ্যে একজনকে ঠিক করলেন, সেন্ট পিটারকে, যাকে তিনি রক তৈরি করে রকের মধ্যে যার উপর পুরো খ্রিস্টান চার্চটা দাঁড়িয়ে আছে। সেরকম ভগবান বুদ্ধি এলেন, তিনি আনন্দকে সঙ্গে নিয়েছিলেন। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে নিয়ে এলেন। সেরকম চৈতন্য মহাপ্রভু তিনি নিত্যানন্দকে নিয়ে এলেন। সেটা সেইভাবে সে ট্র্যাডিশনে শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে তিনি নিয়েছিলেন। কত অপোজিশনের মধ্যে কাজ করতে হয়, সেটা একবার স্বামী বিবেকানন্দ বস্টনে তিনি আছেন, একটা জায়গায় তিনি বক্তৃতা করতে গেছেন, প্রচুর লোক, ভর্তি ৫০০ লোক এসেছেন।
আর যখন তিনি তাদের মুখ চোখ দেখছেন কাম ক্রোধ আসক্তিতে কি করে তিনি শ্রীরামকৃষ্ণ তার সে বাণী তার কাছে যিনি ত্যাগ স্বরূপ শ্রীরামকৃষ্ণ ত্যাগ সম্রাট শ্রীরামকৃষ্ণ কি করে তাদের বাণী তাদের সামনে তিনি বলবেন, তিনি তাদের চোখ মুখ দেখে তিনি তাদের সে পাশ্চাত্য সভ্যতা যেটা আউটওয়ার্ড টেন্ডেন্সি আউটওয়ার্ড বহির্মুখ সংস্কৃতি তিনি তাদের ক্রিটিসাইজ করতে লাগলেন। মানে এমন ভাবে তিনি তাদেরকে আলোচনা করেন, ক্রিটিসাইজ করেন, বলছে 500 লোক উঠে হল থেকে বেরিয়ে গেছে। তাতে স্বামীজি কিন্তু থামলেন নাই, তিনি কন্টিনিউসলি তাদেরকে ক্রিটিসাইজ করে গেলেন। আর পরের দিন খবর কাগজে স্বামীজি সম্বন্ধে কয়েকটা প্রশংসা করেছে, কয়েকজন নিন্দা করেছে, কিন্তু সবাই একমত যেভাবে তিনি প্রেজেন্ট করেন শ্রীরামকৃষ্ণকে ভারতীয় সিভিলাইজেশন সবাই কিন্তু একরকম তারা প্রশংসা করেছে। মানে কিরকম অপোজিশনের মধ্যে মানে পুরো হলটা প্রায় খালি, কিন্তু তাতে স্বামী থামলেন না। আর এই স্বামী বিবেকানন্দকে এখন আমরা কত লোক কত রকম তাকে জাজ করে অভিমত তার সম্বন্ধে বলছে, তাদের মতামত তারা দিচ্ছে। এখন মাত্র 150 বছর হয়েছে, এখনো সঠিক আমরা তাকে চিনতে পারিনি। কত বছর লাগবে সেটা স্বামী বিবেকানন্দ নিজে বলছেন, কারণ তিনি জানতেন। বলছে যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তাহলে তিনি বুঝতে পারতেন যে বিবেকানন্দ কি করে গেছে। সেখানে তিনি নিজেই তার সন্দেহ ছিল পরবর্তীকাল তাকে চিনতে পারবে কিনা। আরেকটা জায়গায় তিনি বলেছেন যে আমি বলেছি যা কিছু আমি দিয়েছি তোমাদের 1500 বছর লাগবে শুধু বুঝতেই পারে। এটা ভাবটা 1500 বছর চলবে, 500 বছর তোমাদের শুধু বুঝতে লাগবে, তারপরে কাজে তোমরা পরিণত করতে পারবে। সেরকম কত লোক তার সম্বন্ধে সে মতামত রাখছে, তার অভিমত। এখন কি বলছে ওরা, আর যখন আমরা শুনি আমাদেরও কানটা কিরকম হয়ে যায়, হয়তো ওরা ঠিক বলছি। আর সেটা আমরা সকালে খবর কাগজ পড়লে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা কিছু একটা আর্টিকেল পড়ছি, প্রবন্ধ পড়ছি, হয়তো কোথায় একটা থিসিস পড়ছি, ওখানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটা লিখছে, হয়তো এরকম বক্তৃতা কেউ করছে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। আর যখনই তারা বলছে তারা স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী থেকে ওরা কোট করছে, যে হয়তো যারা তার কন্টেম্পোরারি ছিল তাদের কাছ থেকে তারা কোট করছে, জাস্ট টু মেক দেয়ার পয়েন্ট ভেরি স্ট্রং। সেই সময়টা পড়ে আমরা ভাবি না ওরা ঠিক বুঝেছে, আর যেটা আমি এতদিন যেটা পড়ছিলাম যা শুনেছি সেটা ভুলছিল। কি বলছে তারা বলছে না তিনি আমাদের ভারতীয় স্বাধীনতা একটা আগ্রহ ছিল, তিনি তার জন্যই আজকে ভারতীয় স্বাধীনতা আমাদের। কেউ হয়তো বলছে না তিনি একটা পাইনিয়ার ছিলেন, মানুষের জন্য তিনি খুব করেছিলেন। কেউ বলছে না তিনি একটা এডুকেশনিস্ট ছিলেন, কেউ একটা সোশ্যালিস্ট ছিলেন, কেউ একটা বলছে যোগী ছিলেন, কেউ হয়তো বলছে তিনি একটা ফিলসফার ছিলেন, তিনি কবি ছিলেন। মানে তার এত গুণ ছিল, কেন নিজেকে মারতে গিয়ে আমরা যে কোনো ভাবে আমরা নিজেকে মারা খুশ হয়ে যায়, কিন্তু অপরকে মারতে গেলে ঠাকুরের ভাষায় একটা ডাক তলোয়ার দরকার। সেখানে একটা বিবেকানন্দ একটা বিশ্বাচার্যকে তৈরি করতে গিয়ে তার কত রকমের গুণ ছিল, সেরকম একটা লোক দরকার who will have a tremendous impact on humanity, আর যেটা চিরকালের জন্য থাকবে। এখন যখন আমরা স্বামী বিবেকানন্দের জীবনীটা আমরা পড়ছি, দেখা যাচ্ছে কেউ হয়তো তার ইন্টারনেট দেখে অভিমত হয়েছিলেন, অভিভূত হয়েছিলেন, কেউ হয়তো তার মানুষের প্রতি সেই সিম্প্যাথি ভালোবাসা সেই কম্প্যাশন দেখে অবাক হয়ে যাচ্ছিল, কেউ হয়তো তার কি ইন্টারেস্ট দেখে অবাক হয়ে যাচ্ছিল। সেরকম নানা লোক তাকে নানাভাবে দেখে তারা অভিভূত হয়েছিল। সেরকম আমরা কি দেখছি, একটা শৃঙ্গারগিরি মুদারিয়া, তিনি ম্যাড্রাসে যখন ঘুরতে ঘুরতে ম্যাড্রাসে যান, সে একজন ইয়াং প্রফেসর যাকে স্বামী জি নাম দিয়েছেন পিডি,
তাকে বললেন পিটি তিনি তার তর্ক করতে এসেছেন, তিনি রেশনালিস্ট ছিলেন, যুক্তিবাদী ছিলেন, ধর্ম বেশি মানতেন এতেন। তিনি ভেবেছেন যেহেতু তিনি ইংরেজি জানেন, যুক্তি জানেন, কিছু সবাই সামনে স্বামীজিকে হারিয়ে দেবেন। স্বামীজি তাকে বারণ করছেন, বলছেন তুমি সামনে আসবে, আমাকে ছুলে তোমার পুরো মেন্টাল আউটলুক তোমার চেঞ্জ হয়ে যাবে। তিনি চ্যালেঞ্জ তিনি দেখি আর তিনি স্বামীজিকে ছুঁয়ে তার পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে স্বামীজি বলছেন সিজার কেম হি স হিম হি ওয়াজ কনকার্ড। যখন পিটি এলো আমাকে দেখলো আর তিনি পরাজিত হলেন। সেই পিটি তারপর স্বামী বিবেকানন্দের ভক্ত হয়েছিলেন, কেননা তার ইন্টেলেকচুয়াল অ্যাকিউমেন্ট তা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। সেরকম স্বামী বিবেকানন্দ যখন হাতরাসে ছিলেন, যখন ঘুরতে ঘুরতে একটা রেলওয়ে স্টেশনে বসে আছেন, তখন শরৎচন্দ্র গুপ্ত তখন ওখানকার স্টেশন মাস্টার, সেটা হঠাৎ করে স্বামীজি চোখ দেখে তিনি আকর্ষিত হয়ে গেছেন। তারপরে তাকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গেলেন কোয়ার্টারে, তাকে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে তিনি তার জেলা হয়ে গেলেন আর তার পেশন তিনি স্বামীজি ইন্টারভিউ দেখে তিনি আসেনি। স্বামীজি সে কম্প্যাশন দেখে, সে চোখ দেখে তিনি বুঝতে পারেন না ইনফ্লুয়েন্স কম্প্যাশন লাইক বুদ্ধ, সেখানে তিনি ওই ভূমিকা তার কাজে। কিন্তু স্বামীজি স্পিরিচুয়ালিটি দেখে সেটা মানুষের ইমোশনাল তাকে বুঝতে পারবে। যতক্ষণ মানুষ নিজে স্পিরিচুয়ালি অ্যাডভান্স থাকতে পারে ততক্ষণ আমরা বুঝতে পারবো তাকে। একটা আইনস্টিনকে বুঝতে গেলে আমাকে নিজে আইনস্টিন হতে হবে, ক্লাস 5-6 এর ছেলে তাকে বুঝতে পারবে তবে একটা পারবে। সেরকম স্বামীজিকে যে স্পিরিচুয়াল সাইড খুবই কম লোক তাকে বুঝে তারপরে এসে, কিন্তু বেশিরভাগই তার যে আউটওয়ার্ড গ্ল্যামার ছিল সেটা দেখে অনেক মানুষ তার কাছে এসে। সেই স্বামী বিবেকানন্দ ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন তিনি বারানগর মঠ থেকে তারপরে বেরোলেন, 1886 ঠাকুরের শরীর গেল, তারপরে 1888 তিনি বেরোলেন। 3 বছর তিনি পুরো নর্থ ইন্ডিয়া তিনি ঘুরলেন। কিন্তু তার মধ্যে একটা ভিখারির মতো তিনি বাড়ি বাড়িতে যাচ্ছেন, ভিক্ষা করছেন, কোনো ঠিক নেই, আজকে কোথাও থাকবেন, কালকে কোথায় থাকবেন কোনো ঠিক নেই, কত কষ্ট করেন। কিন্তু তার মধ্যে তিনি শিখছেন, শেখাচ্ছেন, তার মধ্যে ধ্যান করছেন, টিচিং লার্নিং সব কিছু সাইমালটেনিয়াসলি হচ্ছে। দেখা যাচ্ছে সেবা কিংবা কোথাও কোথাও গুহা মধ্যে থাকছেন। এটা পুরো নর্থ ইন্ডিয়া তিনি এভাবে ঘুরতে ঘুরতে 88, 89, 90 3 বছর তিনি সেভাবে করে দিতেন। তার মধ্যে তিনি শিখছেন, শেখাচ্ছেন আর পুরো ইন্ডিয়াকে তিনি দেখছেন। তারপরে নেক্সট 3 ইয়ার্স 91, 92, 93 তিনি পুরো রাজপুতানা, গুজরাট, বরোদা, ওদিকে বম্বে, এদিকে ম্যাড্রাস প্রেসিডেন্সি, ওদিকে ঘুরলেন। তখন দেখা যাচ্ছে বড় বড় রাজা তাদের সঙ্গে তার আলাপ করছে, বড় বড় দিওয়ান তাদের বাড়িতে হতে থাকছেন, হয়তো কোথাও জমাদারের বাড়িতে থাকছেন, হয়তো গরিব মানুষের কুটিয়াতে থাকছেন, যেখানে পাচ্ছেন ওখানে থাকছেন। And he goes on inspiring them. তাদের কি কর্তব্য তাদেরকে তার সঙ্গে তিনি বলছেন। আমাদের রাজঋষি যারা ছিল, ঋষি ছিল, তাদের পুরনো প্রাচীন ভারতবর্ষে ঐতিহ্য সম্বন্ধে তাদেরকে বলছেন। আর তাদের কি কর্তব্য, সাধারণ মানুষকে তারা কি করে তুলতে পারে সেটা তিনি বলছেন। কেন রোমান বলছেন God struggling in humanity, ভগবান সাধারণ মানুষের মধ্যে কিভাবে চটপট করছে সেটা স্বামীজি দেখেছিলেন। শুধু বেদান্ত শুধু তিনি পড়েনি, তিনি চোখ খুলে সে ভগবানকে সর্বত্র দেখেন। The same God permeating in and through everything, সেখানে তিনি চোখ খুলে সে ভগবানকে সর্বত্র দেখছেন। দেশে কি করে তিনি চটপট করছেন। তখনকার মানুষ, সাধারণ মানুষ, তিনি এত গরিব ছিলেন, এত অশিক্ষিত ছিলেন, নিজের আইডেন্টিটি পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছেন। তিনি মানুষ না পশু এতটা তাদের বোধ ছিল। অথচ আমাদের প্রাচীন যে বইতে, পুঁথিতে আমাদের সে বেদান্তের চরম তত্ত্ব আমরা পাই, কিন্তু মানুষ নিজের জীবনে সেটা তত আনতে পারে।
যে করতে করতে স্বামী বিবেকানন্দ যখন কন্যাকুমারীতে পৌঁছলেন, ওখানে কন্যাকুমারী মন্দিরের মধ্যে বসে তিনি ধ্যান করতে বসলেন। আমরা যখন ধ্যান করি কোনো হয়তো দেব দেবী উপরে ধ্যান করি, কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা অবজেক্ট অফ মেডিটেশন ছিল সেটা কোনো দেব দেবী ছিল না। তার সামনে ছিল সে লক্ষ লক্ষ দেব দেবী যাদেরকে তিনি দেখেছিলেন, গত 100 বছরে দেখেছিলেন, তাদের ধ্যান করে ভারতবর্ষে প্রাচীন যে ঐতিহ্য ছিল তার উপরে ধ্যান করে। তারপর সে প্রাচীন ভারতবর্ষে কতটা ডিগ্রেডেশন এসেছিল তার উপরে ধ্যান করে। আর ফিউচার ইন্ডিয়া কিভাবে উঠবে, যেটা এখন আমরা দেখছি চোখের সামনে, এখন কিভাবে উঠছে ইন্ডিয়া, তার উপরে ধ্যান করবে। সেজন্য তিনি আদেশ করেন, না তোমাকে বিদেশে যেতে হবে, ওখানে তোমাকে ইউনিভার্সাল রিলিজন সনাতন ধর্ম তোমাকে প্রচার করতে হবে। তারপরে স্বামী বিবেকানন্দ বিদেশে গেলেন। কিন্তু তার আগে ঠাকুর তাকে দক্ষিণেশ্বর, তারপর কাশী করে তাকে বলেছিলেন তোমাকে শিক্ষা দিতে হবে, তিনি রাজি নেই। তারপরে কত জায়গা তিনি ভারতবর্ষে যখন পরিপ্রাজ করে ঢুকছিলেন, কত জায়গা তিনি দর্শন পেয়েছেন। বারবার ঠাকুর তাকে দর্শন দিয়েছিলেন, তুমি যাও বিদেশে। ম্যাড্রাসে যখন বিচে দেখছেন ঠাকুর এতে যাচ্ছেন, সমুদ্রের উপর তাকে ডাকছেন, তুমি পেছনে পেছনে এসো, কিন্তু তাতে তিনি যাচ্ছেন না। মা শারদা দেবীকে চিঠি দিয়েছেন, আর তিনি বলছেন না এখন ঠাকুর তোমার মধ্যে কাজ করবে। একবার ঠাকুর তাকে দর্শন দিয়েছেন, বলছেন পিপল উইল বি সিম্পলি অ্যামেজড টু হিয়ার ইউর ওয়ার্ডস। মানুষ বিদেশে তোমার কথা শুনে না অবাক হয়ে যাবে। শেষে ওখানকার অনেক মহিলা তখন বলল, যখন স্বামী কথা বলছেন এটা কিন্তু সাধারণ মানুষ বলছেন না, there is something behind it, কোন একটা দেবতা তার মধ্যে থেকে কথা বলছে, নাহলে এতটা অপিল করতে পারে না। সেরকম তার অপিল। সেরকম যখন বিদেশে গেলেন, তারপরে শুনলেন না পার্লামেন্ট অফ রিলিজিয়াস কথা পিছিয়ে গেছে, টাকা পয়সা বেশি ছিল না। তার আগে যে সেন্ট বাবুর সঙ্গে দেখা হয়, তিনি বলছেন স্বামীজি যদি কোনো অসুবিধা হয় আপনি আমার বাড়িতে আসেন। সে তিনি বস্টনে গেলেন, ব্রিজ মেডোস যেখানে তিনি থাকতেন, ওখানে থেকে তিনি পরে আলাপ করে দিলেন প্রফেসর রাইটের সঙ্গে। তার কোনো ক্রেডেনশিয়াল ছিল না, তাকে কোনো অর্গানাইজেশনকে তিনি রিপ্রেজেন্ট করছিলেন না। সেটা তিনি ভাবলেন আমি কোথায় এলাম, যে ম্যাড্রাসি ছেলে আমাকে এখানে পাঠালো, তারা মূর্খ আর আমিও মূর্খ, তাদের কথা মতো নাচছে, জামা কাপড় নেই, পয়সা নেই, কিরকম ড্রেস নেই, কত রকম তাদের ওভারসাইট ছিল। কিন্তু তার সাথে তিনি ওখানে পৌঁছলেন। তারপরে সেই জন রাইট কি করে তাকে ইন্ট্রোডিউস করলেন, তারপরে কি করে তিনি শিকাগোতে আবার ফিরে এলেন, আর মিসেস হেল তাকে পার্লামেন্টে নিয়ে গেলেন। কিন্তু যখন বস্টনে ছিলেন তখনই তিনি বক্তৃতা আরম্ভ করলেন, কেন পার্লামেন্টে আসার আগে ওখানে তার কিছুটা প্র্যাকটিস হলো। ভারতবর্ষ সম্বন্ধে তিনি বলতে লাগলেন, ভারতবর্ষের ঐতিহ্য সম্বন্ধে তিনি বলতে লাগলেন। কারণ সবাই ভেবেছিল ইন্ডিয়া ইজ এ ইউনাইটেড কান্ট্রি, যেখানে কোনো সাধারণ কমফর্ট পর্যন্ত আমরা পাই না, আমরা বঞ্চিত প্রত্যেক জিনিস। সেরকম ধারণা ছিল, ভুল ধারণা ছিল। কিন্তু স্বামীজি ওখানে ভারতবর্ষের সম্বন্ধে বলতে তারা ভারতকে অন্যভাবে দেখতে লাগলো। সেই স্বামীজি সে ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট পর্যন্ত যখন পার্লামেন্টের লেকচার দেওয়ার পরে তিনি সে কতবার এদিকে ওদিকে গেছেন, প্রায় 2.5 বছর তিনি এভাবে ঘুরলেন, সব জায়গায় যাচ্ছেন। তার অনেকবার যখন প্রথম কয়েকটা লেকচার দেওয়ার পরে তার যত সব চিন্তা ছিল, যা কিছু তিনি জানতেন, দেখছেন আর নতুন কথা তার কিছু বলবার নেই। তিনি ভাবছেন এখন কি বলবো, একই লোককে বারবার একই কথা বলা যাবে, তার বিরক্ত। কিন্তু দেখছেন ঠাকুরের এমন একটা মহিমা, যখন কোথাও বসে আছেন ঝিমিয়ে পড়েছেন, তার মধ্যে দেখছেন পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে কিছু বলে যাচ্ছেন। অনেক সময় তিনি দেখছেন দূর থেকে দুটো ভয়েস, দুটো আওয়াজ তিনি আসছেন, শুনছেন, নিজের মধ্যে কথা বলছে, সেটা তিনি শুনছেন, করেছেন, সেটা তার সাবজেক্ট হতো, তার সেই বিষয়ের উপর তিনি বলতেন। সেভাবে ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন কিভাবে কি কি বিষয়ের উপর তিনি বলবে, তারা তোমার সামনে আসবে, কি প্রশ্ন করবে, কিভাবে উত্তর দেবে, সেটা দেখাচ্ছেন। প্রত্যেকবার তিনি সেটা দেখছেন। At every step he felt the hand of God.
যখন আপনার পত্রাবলী পড়বেন স্বামীজি শেষে লিখবেন বারবার সে স্বামীজি একই কথা লিখছেন, আমার বিদেশ ভালো লাগছে, আমার বিদেশ ভালো লাগছে না, মনে হচ্ছে স্বামীজি জাস্ট এমনি বলছেন, কিন্তু পরে একটা জায়গায় লিখছেন আই ক্যানট মুভ ইভেন ওয়ান স্টেপ উইদাউট দ্য কমান্ড অফ গড। মানে কতটা ডিপেন্ডেন্স রিলায়েন্স ছিল ঠাকুরের উপরে সেটা আমরা দেখতে পাই। সব জায়গায় তার সে ত্যাগ বৈরাগিতার উপরে সব ঠাকুরের উপরে এতটা নির্ভরতা ছিল। সিস্টার নিবেদিতা একটা জায়গায় বলছেন, বলছে একটা বক্তৃতা করার পরে যখন স্বামীজি বেরোলেন, স্বামীজি হঠাৎ করে তাকে দেখে বলছেন, নিবেদিতা আমি এখানে প্রায় 2.5-3 বছর আছি, কিন্তু আমি এখনই বলতে পারছি, এখন আমি বলতে পারি যে এত লাভজির মধ্যে এত মান সম্মান নিয়ে আমি বলতে পারছি ভগবান ছাড়া এই জগতে আর কিছু, তিনি আর কিছু দেখছেন, তিনি সে ঠাকুর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন। সেভাবে নানা জায়গা তিনি ঘুরলেন। তারপরে শেষের দিকে তিনি নিউ ইয়র্কে 6 মাস ছিলেন। তখন তিনি রাজযোগের উপরে একটা বই লিখেন। বক্তৃতা তো বললাম, কিন্তু আমাকে এমন একটা জিনিস ওদের দিতে হবে যেটা তারা পড়বে আর অন্যদেরকে তারা ওরা দিতে পারে, সেটা চিরকালের জন্য থাকবে। সেই জন্য তিনি সেই রাজযোগের উপরে একটা বই লিখলেন। তারপর তিনি 1000 আইল্যান্ড পার্কে গেলেন। যেসব বক্তৃতা দিয়ে কিছু হবে না, আমি কয়েকজন শ্রেষ্ঠ লোককে ধরে যদি তারা নিজের জীবন তৈরি করতে পারে, নিজের পায়ের উপর দাঁড়াতে পারে, তাহলে আমার জীবন সফল হবে। সেই জন্য 12 জন শিশুকে নিয়ে তিনি 1000 আইল্যান্ড পার্কে গেলেন। আর যত রকমের বেদ বেদান্ত, আমাদের তন্ত্রশাস্ত্র, যোগশাস্ত্র, জগতে অন্যান্য ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাইবেল, কোরআন ইত্যাদি পুরো মর্ম তিনি সে ওখানে তাদেরকে বলে দিন। 3 সপ্তাহ তিনি তাদের ক্লাস নিলেন। মিস ওয়ার্ল্ডও তিনি পুরো সেটা নোট করতে নিতেন, কিছু কিছু নোট করেন। আজকে ওটা আমরা বলি দেববাণী অথবা ইন্সপায়ার্ড টক্স। সে বই পড়লে সত্যি সত্যি দেখা যাচ্ছে এটা সাধারণ মানুষের কথা নেই, দিস আর ফুলি ইন্সপায়ার্ড। মানুষ পড়লে দেখা যাচ্ছে একটা ভাব আসে, ইন্সপিরেশন আসে। তারপরে স্বামী বিবেকানন্দ লন্ডনে গেলেন। আমেরিকাতে এখন কাজ চালু হয়ে গেছে, তিনি লন্ডনে গেলেন। ওখানে স্টাডি এলো, তারপর কিছুদিন পরে নিবেদিতা এলো, এভাবে বক্তৃতা আরম্ভ করলেন। তারপরে আবার আমেরিকা এসে তিনি পরে কর্মযোগ আর ভক্তিযোগ যত সব লেকচার দিয়েছেন ওটা কম্পাইল করে তিনি ওটা বই বার করছেন। এই যে রাজযোগ, ইন্সপায়ার টক্স, কর্মযোগ, ভক্তিযোগ, এটা আমাদের একটা ক্লাসিক। স্বামী বিবেকানন্দের বাণী পড়তে গেলে, বেদান্তের চরম তত্ত্ব পড়তে গেলে সেটা আমাদের তার। আর স্বামী বিবেকানন্দ যখন দ্বিতীয়বার লন্ডনে গেলেন, আমেরিকা গেলেন, ভারতবর্ষে এসে যখন আবার গেলেন, তখন তিনি ইউনিভার্সাল রিলিজনের উপরে বক্তৃতা করেন লন্ডন, আমেরিকাতে। আর লন্ডনে যখন আবার গেলেন, তখন তিনি জ্ঞান যোগের উপর লেকচার দিলেন। আর যেটা আমরা জ্ঞান যোগ করছি, বেশিরভাগই লেকচার তিনি লন্ডনে সেই দ্বিতীয়বার গিয়ে ওখানে দিয়েছেন। বেদান্ত, বেদান্ত যেটা আমাদের না 100 বছর পরে যেটা আমরা ধারণ করতে পারি না, সেটা আপনার জ্ঞান যোগ করুন, দেখবেন একটা ড্রিম অফ বেদান্ত পাবেন। ইউনিক স্ক্রিপচার ওটা আমাদের কাছে শাস্ত্র। তাই স্বামী বিবেকানন্দ যেটা আমাদের দিয়েছেন, সে বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ যেটা জগৎকে দিয়েছেন, সেটা হচ্ছে তার এই 4টি যোগ: কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ আর রাজযোগ আর ইন্সপায়ার্ড টক্স। সেই স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে আবার যখন ফিরে এলেন, তখন শিলং থেকে একদম সে লাহোর পর্যন্ত তিনি সে বক্তৃতা দিলেন। জায়গায় জায়গায় গেলেন, সে বক্তৃতা করলেন। অনেক বড় বড় স্কলার্স তারা বলছে সে স্বামী বিবেকানন্দ যেটা লেকচার্স ফ্রম কোরমা টু আলমোড়া, দে ল্যাক স্পিরিচুয়াল ফার্ভার, স্পিরিচুয়াল ফ্লেভার তাদের নেই। কেন স্বামী বিবেকানন্দ বিদেশে তো যেরকম তিনি ইন্সপায়ার টক্স করে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফুল অফ স্পিরিচুয়ালিটি, জ্ঞান যোগ করলে যেটা যেটা আমরা দেখছি, যেমন তত্ত্ব আমরা পাচ্ছি, কিন্তু যেটা ভারতবর্ষে যত সব লেকচার দিয়েছেন, দেখা যাচ্ছে ওটা বেশিরভাগই সেটা
ন্যাশনালিস্ট লেকচার্স, যেটা আমরা বেশি কেননা তখন তিনি দেখলেন ভারতবর্ষে আমরা হাজার হাজার বছর ধরে আমাদের সে আধ্যাত্মিকটা আমাদের আছে, কিন্তু আমরা এত নিচুতে নেমেছি, এখন সাধারণ মানুষকে আবার উপরে তুলতে হবে। সেজন্য তিনি চেষ্টা করলেন আমাদের এমন তিনি আমাদেরকে এটা দিয়েছেন, বাণী দিয়েছেন, যাতে আমরা আবার করতে পারি, তার পুরো ভারতবর্ষকে আমরা বলতে পারি। যে দর্শনটা তার কন্যাকুমারীতে হয়েছিল, পুরো ভারতবর্ষের উপর যেটা ধ্যান করেছিলেন, তার জীবনে ওটা একটা বিশাল বড় একটা it has a far-reaching consequence, far-reaching importance. যেরকম ভগবান বুদ্ধের বোধি ট্রি নিচে, বোধি বৃক্ষের নিচে যে দর্শনটা হচ্ছিল, যার ইম্পর্টেন্স, সেরকম শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনে সেটা রক, কন্যাকুমারী রকে যেটা তার দর্শন হয়েছিল, সেবার তার ওটা একই মহাদেব কিরকম মানুষকে আবার সে আমরা সে যেটা তিনি হারিয়ে ফেলেছেন আধ্যাত্মিকতা বা সেলফ কনসিয়াসনেস, কি করে ওটা আমরা আবার ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটা আজকের দিনে স্বামী বিবেকানন্দের আমাদের সব থেকে বড় অবদান। যেটি যখন আমরা এই 150th বার্থ অ্যানিভার্সারি পালন করছি, এখন 4 বছর ধরে আমরা পালন করছি, এখন আমরা স্বামী বিবেকানন্দকে নতুন করে আমাদেরকে আবিষ্কার করতে হবে। কিসের জন্য তিনি এসেছেন, কি তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আর কি করে তার বাণী আমরা নিজের জীবনে আনতে পারি, নতুন করে আমাদেরকে বুঝতে হবে, নতুন করে তাকে আমরা আবিষ্কার করতে হবে। এখন যেটা আমরা স্বামী বিবেকানন্দকে যেটা আমরা জানি, সেটা আমরা দেখছি কয়েকটা প্রামাণিক জীবনী আমরা বার করছি, অদ্বৈতাশ্রম থেকে লাইফ অফ স্বামী বিবেকানন্দ, যেটা প্রথমে 4টা ভলিউমে বার করা হচ্ছিল, পরবর্তীকালে করে ওটা রিভাইজ করে আবার যেটা করে এখন 2টো ভলিউমে করে। সেরকম বাংলা আমরা দেখছি কয়েকটা বাণী জীবনী বেরিয়েছে, ইংলিশে কয়েকটা বেরিয়েছে, এরকম প্রত্যেকটি ভাষায় এখন স্বামী বিবেকানন্দের উপরে অনেক জীবনী বেরিয়েছে। যেরকম নানা তত্ত্ব, কিছু কিছু কন্ট্রাডিকশন আছে, কিন্তু মোরলেস আমরা সেটা পড়তে পারি। সেরকম এটা হচ্ছে প্রামাণিক গ্রন্থ, যেটা আমরা স্বামী বিবেকানন্দকে যেটা বুঝবার আমাদের যে উপায়। এছাড়া স্বামী বিবেকানন্দ আমাদের কাছে সে গ্রন্থাবলী দিয়ে গেছে, বাংলায় 10 খণ্ড, ইংলিশে 9টা খণ্ড। এখন এই কমপ্লিট ভার্সে আমরা কি পাচ্ছি, মেনলি পাচ্ছি আমরা লেকচার্স, যেটা দেশ বিদেশে তিনি দিলেন, ভারতবর্ষে লেকচার্স কলমটা আলমোড়া দিয়েছেন, আর যেটা আমি বললাম কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি। এছাড়া কিছু কিছু কনভারসেশন আছে, এটা আমরা দেখছি যে লেকচার্স ওটা প্রায় 40% আমরা দেখছি স্বামী বিবেকানন্দ যেটা আমাদেরকে দিয়ে গেছে, তারপর কমপ্লিট ভার্সে 40% হলো তার লেকচার্স। এছাড়া আরো 40% আমরা দেখছি তার পত্রাবলী, চিঠিপত্র এত লিখেছেন। এছাড়া কিছু কথোপকথন আছে, এছাড়া আমরা দেখছি কিছু নিউজ পেপার রিপোর্টস, যেখানে হয়তো গুডউইল ছিল। আজকে যে আপনার অদ্বৈত আসলে দেখছেন, এটা গুডউইলের জন্য, কেন স্বামী বিবেকানন্দের মুখ থেকে যা কিছু করেছে সব কিছু উনি নোট করে ট্রান্সফার করে স্বামী বিবেকানন্দকে দেখে এডিট করে তারপরে উনি ছাপা হয়েছে। সেটা পরবর্তীকালে কম্পাইল করে স্বামী বিবেকানন্দের জন্য আর স্বরূপানন্দের জন্য আজকে আমরা দেখছি কমপ্লিট ভার্স অফ বিবেকানন্দ, যেটা পরবর্তীকালে অন্য ভাষায় ওটা অনুবাদ করছে। এখন স্বামী বিবেকানন্দ, এখন তার বক্তৃতা শুনলে যা কর্মযোগ, ভক্তিযোগ আমরা যখন পড়ি, সেটা দেখা যাচ্ছে তিনি একটা অডিয়েন্সকে বলতেন না, নানা জায়গা তিনি বলেছেন। আর সবসময় অডিয়েন্সটা চেঞ্জ হতো। অনেক বিগিনার্স ছিল, যারা জাস্ট কিছু বুঝে না, তাদেরকে তিনি খুব সরলভাবে বলতেন। আর যারা অন্য জায়গায় হয়তো তারা অনেকদিন থেকে হয়তো শুনছে, তার কথা নিয়ে পড়েছে, তাদেরকে উনি একরকম বলছেন। কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে স্বামী বিবেকানন্দ তিনি বলতে পারেন, কারণ তিনি সব জায়গায় যাচ্ছেন, নতুন নতুন অডিয়েন্স, আর আজকে হয়তো বললেন ওদেরকে, হয়তো পরে আবার 2 বছর পরে হয়তো আবার বলেছেন ওদেরকে। সেরকম তিনি সিস্টেমেটিক ওয়েতে তিনি প্রেজেন্ট করতে পারেন। সেই জন্য এখন সেই রকম স্বামী বিবেকানন্দকে করতে গিয়ে
আমাদের ওটাই অসুবিধা হচ্ছে না। ঠিক ঠিক তার সিস্টেমেটিক থট আমরা করতে পারি। আর তখন যখন আমরা তার লেটার্স পড়ছি, চিঠিতে কি আছে সেটা একটা পার্সনকে তিনি অ্যাপ্রোচ করছেন, সেই সময় ওখানে দেখছেন তার বেতের কথা তিনি ওখানে বলছেন, যেটা অপরকে আমরা বলতে পারি না। আমি নিজের বন্ধুকে, নিজের বাবাকে, মাকে কি লিখে আমাকে সবাইকে বলতে পারি না। সেরকম যাদের সঙ্গে তার ইন্টিমেট রিলেশন ছিল, ক্লোজ রিলেশন ছিল, আমরা দেখি অনেক কথা আমরা পড়ছি। সেরকম নানা রকম তাকে স্বামী বিবেকানন্দ পড়তে গিয়ে আমরা ওটা দেখছি অসুবিধা হচ্ছে। তারপরে এখন সেই স্বামী বিবেকানন্দ পড়তে গিয়ে তারপরে কত লোক তার উপরে কমেন্ট্রি দিয়েছে, যারা তার সংস্পর্শে এসে তারা রেমিনিসেন্স লিখেছে। সেই যে বাংলাতে দেখলাম তো দুটো ভলিউম আছে স্বামী বিবেকানন্দ, ইংলিশে আছে একটা। স্বামী বিবেকানন্দ যারা যাদের সঙ্গে থেকেছেন, যাদের সঙ্গে উঠেছেন, বসেছেন, গল্প করেছেন, তারা তাকে কিভাবে দেখেছে। এখন মানুষ তার নিজে কিরকম ক্যাপাসিটি সেভাবে অপরকে তিনি দেখতে পারেন। সেটা সবাইকে একজন মানুষকে সবাই একরকম দেখতে পারে না। সেজন্য স্বামী বিবেকানন্দের রেমিনিসেন্স পড়তে গেলে কত রকম আমরা গল্প ওখানে করি, কত কষ্টে ছিল সেটা তো মানুষটাকে দেখেছে, সেভাবে নানাভাবে তাকে আমরা দেখতে পারি। যেমন বিদেশে যখন প্রথমে গেলেন, নিউ ডিসকভারিজ, স্বামী বিবেকানন্দের বেস্ট নিউ ডিসকভারি, তাতে মেরিলি ওয়ার্ক লিখছেন। স্বামী জাস্ট এটা ছিল টার্বন ছিল, তারপরে একটা গেরুয়া গাউন ছিল, সেটা দেখতে পেলে রাজা সবাই হাঁ করে তাকিয়ে থাকতো, অনেকে তাকে বুকিং করতে দিতেন। কেন প্রথম দেখছে মনে হচ্ছে ভারতে কোনো একটা রাজা এসেছে, সেভাবে তাকে দেখছি। তারপরে আমরা দেখছি যখন মিস্টার লেগেটে বাটিতে ছিলেন, তো ওখানে দীর্ঘকাল তিনি ছিলেন। তার একজন সেক্রেটারি ছিল, সে স্বামীজিকে বলতো মাই প্রিন্স, তাকে রাজা করে বলতেন, ডাকতেন। আর স্বামীজি সবসময় খুব অস্বস্তি লাগতো, তিনি আমাকে এই নামে ডাকবেন, আমরা সন্ন্যাসী মানুষ, আমরা বাড়ি বাড়িতে যাই, একটু ধর্ম উপদেশ দিই, তাদের আমাদেরকে ভিক্ষা দেয়, সেভাবে তিনি আমাকে নাম বলছেন। না স্বামীজি, আমি বড় বড় রাজা মহারাজাদের সঙ্গে দেখেছি, আমি দেখেছি তারা কিভাবে থাকে, কিভাবে কথা বলে, কিভাবে উঠে বসে, সব গুণটা আপনার মতন দেখছি, সেটা আমি এই নামে আপনাকে ডাকবো, অন্য কোনো নামে ডাকবো। সেরকম যখন ট্রিভ্যান্ড্রমে তিনি পৌঁছলেন, একটা চিঠি, একটা ইন্ট্রোডাকশন একজন দিয়েছিলেন, লেটার অফ ইন্ট্রোডাকশন। তখন যখন প্রফেসর সুন্দররাম আয়ারের বাড়িতে গেলেন, তখন তার ছেলে নিচে ছিল, বলছে এখান থেকে সুন্দররাম আয়ার থাকেন। সেই ছেলে স্বামীজি মুখের দিকে তাকে ভয় পেয়ে তিনি পালিয়ে গেলেন। বাবাকে বলেন একজন মহারাজা এসেছেন আমাদের বাড়িতে, আপনার সঙ্গে কথা বলতে চান। বলছে তুমি মূর্খ, আমাদের বাড়ি, আমরা তো খুব গরিব, আমাদের বাড়িতে কোনো মহারাজা আসতে পারে? বলছেন আসুন আসুন দেখুন। তারপরে সুন্দররাম আয়ার নিচে এসে স্বামীজির সঙ্গে কিছু গল্প টল্প করে তারপরে ছেলেকে বলছেন তুমি ঠিকই বলছো, উনি ছোট্ট একটা সাম্রাজ্যে তিনি রাজা, তিনি আনন্দিত রাজ্যে, তিনি রাজ্য। আর সেই সুন্দররাম আয়ার বলে লিখছেন তার রেমিনিসেন্সে, স্বামীজি আমাদের বাড়িতে 9 দিন ছিলেন। তিনি বলেন নবরাত বাড়িতে ছিলেন। একজন বাইরের লোক আমাদের বাড়িতে আসছেন, আমাদের সঙ্গে উঠছেন, বসছেন, গল্প করছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি একটা বাইরের লোক আমাদের বাড়িতে। কিন্তু যখন তিনি আমাদের বাড়ি থেকে চলে গেলেন, তখন আমরা মনে হচ্ছে অন্ধকারে পড়ে গেছি। যতক্ষণ ছিলেন তখন আমরা তার গ্রেটনেস বুঝতে পারিনি, কিন্তু যখনই তিনি চলে গেলেন তখন আমরা বুঝতে পারলাম তাকে। সেরকম স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে, তার বাণী পড়ে, তার চিঠি পড়ে, তারপরে তার রেমিনিসেন্স পড়ে আমরা কিছুটা তার সঙ্গে ধারণা করতে পারি। এটা হচ্ছে একটা উপায় তাকে আমাদের জানতে হবে। আরেকটি উপায় হচ্ছে তার কাজ কর্ম দেখে, এই যে রামকৃষ্ণ মঠ মিশন যেটা তিনি স্থাপনা করেন, যার মাধ্যমে তার ভাবগুলি তিনি ঢেলে দিলেন, সেটা এখন একটা রূপ ধারণ করেছে। স্কুল, কলেজ, কর্পোরেট ইত্যাদি নানাভাবে এখন কাজ চলছে। তার মাধ্যমে আমাদের স্বামী বিবেকানন্দকে দেখতে হবে, তার কি ভিজন ছিল, কি তিনি এক্সপ্রেস করেছিলেন,
আর আজকে সেই বিবেকানন্দ আমার পাশে দাঁড়িয়ে থাকে, তিনি কি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা, তার কি এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে, আর কি তিনি দেখছেন, আজকে তিনি কি খুশি হতেন কিনা, আর যেভাবে আমি যে কাজ করছি স্বামী বিবেকানন্দ, ওখান থেকে আমি কি শান্তি পাচ্ছি কিনা, না আমার নিজের অহংকার বড় করার জন্য আমি কাজ করছি, অপরকে দেখার জন্য। আর যে কাজ আমি করছি তাতে কি বহুজন সুখায় বহুজন হিতায় হচ্ছে। আমি তো বলি না আমার তো কাজ হচ্ছে, আমার তো দেখো আজকে এত বড় বড় বাড়ি হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু তাতে অন্য কোনো তাতে লাভ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তার ইউনিভার্সাল ইম্প্যাক্ট সেটা একটা লোকালাইজ নেই। যখন অবতার পুরুষ আসেন তিনি একটা তার নিজের শিশুদের জন্য আসেন, যদি সেটাই থাকতো ঠাকুর শরীর যাওয়া করে তাহলে তার ডিসইন্টিগ্রেট করে আর রামকৃষ্ণ মন্দিরে থাকতো, কিন্তু তারা সমস্ত মানুষের জন্য সমস্ত জগতের জন্য তারা আসে, সেই জন্য ওটা এখনো চলছে। সেরকম স্বামী বিবেকানন্দ যেটা আজকে করলেন, যেভাবে আজকে চলছে তার কাজকর্ম দেশ বিদেশে, শুধু রামকৃষ্ণ মিশন নেই, তার নামে কত বড় 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 অর্গানাইজেশন উঠে পড়ছে, কত বড় বড় কোম্পানি তারা স্বামীজির ভাব নিয়ে তারা একটা কোম্পানি চালাচ্ছে, সেরকম কত রকম এটা হচ্ছে। সেটা আজকে স্বামীজি থাকলেন তিনি কতটা সেটা অ্যাপ্রুভ করতেন সেটা আমাদের ভাবতে হবে। আর আমার জীবনে কতটা উন্নতি হচ্ছে, আমার সেই ভগবানের পথে ওটা নিয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের ওটা বিচার করতে। আর থার্ডলি আমাদের দেখতে হবে সেই স্বামী বিবেকানন্দকে যদি ঠিক ঠিক আমাদেরকে আবিষ্কার করতে হবে, সেটা করতে আমাদের ধ্যান, শুধু কাজে নেই, তাকে আমাকে তিনি আমার ইষ্ট, তিনি সাক্ষাৎ শিব, তাকে আমি সেভাবে দেখতে পাচ্ছি। যেন শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে দেখতেন, দেখে তিনি আওয়াজ সমাজে চলে ঠাকুরের স্বামীজির গান শুনে তিনি সমাধি, তার নাম পর্যন্ত তিনি উচ্চারণ করতে পারতেন না, না করে না কোথায় নারায়ণপুর বলতে পারতেন, ন বলে তিনি সমাধি করতেন। কি তার মধ্যে দেখতে তিনি সমাধি করতেন। আমরা কত জপ ধ্যান করছি, কত তীর্থ করছি, কত শাস্ত্র পড়ছি, তাতে কিছু হচ্ছে না, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ নারায়ণকে একটু দেখে একটু দর্শন করে তার নিজের খোঁজ কিরকম তার মধ্যে শিবকে দেখে। পিছনে নারীকে তিনি বলছেন তার তোমার মধ্যে শিব আছে, আমার মধ্যে শক্তি আছে, আমার অভেদ। যখন প্রথম নারীকে দেখছে, ঠাকুর দাঁড়িয়ে পড়ছেন, তাকে হাত জোড় করে নমস্কার করছেন, বলছেন তুমি স্বয়ং নারায়ণ, তিনি অবতার। কিন্তু নারায়ণ নিজের সম্বন্ধে জানেন, দেখুন কিভাবে সেভাবে আমাদেরকে তাকে ধ্যানে আমাদের দেখতে হবে। তখন ঠিক ঠিক আমরা স্বামী বিবেকানন্দের ঠিক ঠিক সে বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দকে আমরা বুঝতে পারবো, নারী খুব অসুবিধা। এখানে এখন জাস্ট তিনি শরীর ছাড়া করে জাস্ট 100 বছর মাত্র হয়েছে। এই 100 বছরের মধ্যে আমরা দেখছি রামকৃষ্ণ মঠ মিশন কতটা বড় হয়ে গেছে, কতটা তার অন্য রিলিজনের উপরে, অন্য ধর্মের উপরে কতটা ইম্প্যাক্ট তিনি ক্রিয়েট করেছে, কিরকম অন্য ধর্ম আরো একটু লিবারালাইজ হয়েছে। যে খ্রিস্টান ধর্ম দেখুন কিভাবে হিন্দু ধর্মকে ওরা দেখতো, এখন সেভাবে এখন দেখছেন, এখন ইন্টার রিলিজিয়াস ডায়ালগ হচ্ছে, সবাই অপরের ধর্মকে জানবার চেষ্টা করছে, কোথায় মানুষের কোথায় তাপা দিতে দেখতে তো মনে হচ্ছে এক, কিন্তু কোথায় আমাদের কমিউনিটি এই যে মুসলমান আর হিন্দু ভেতরে এতটা আমাদের এটা কেন এত ঈর্ষা কেন, যেটা আমরা বলি সবের মধ্যে একই ভগবান, কিন্তু অথচ আমাদের ডেইলি লাইফে কাজে কর্মে কেন আমাদের এরকম হচ্ছে, কেন আমি দেখতে পাচ্ছি না, সেটা আমাদের আজকে ভাববার চিন্তাই। দেখুন স্বামী বিবেকানন্দকে ঠিক ঠিক করতে গেলে, বুঝতে গেলে তাকে আমাদের ধ্যানে আমাদের আনন্দ। তাহলে স্বামী বিবেকানন্দকে নতুন করে আবিষ্কার করতে গেলে তার জীবনী আমাদের করতে, তার বাণী করতে হবে, আর তাকে আমাদের ধ্যানে তাকে আমাদের দেখতে হবে। কেন ঠিক ঠিক স্বামী বিবেকানন্দকে আমার তখন আমরা আবিষ্কার করতে পারি। সেই স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন লোক গুরু,
তিনি স্বয়ং দক্ষিণামূর্তি ছিলেন, চিন মুদ্রা রূপ ধারণ করেছেন। সেই জন্য সমস্ত কত লোককে তিনি আশীর্বাদ করেছেন। যারা তাকে দেখেছে তারা অবাক হয়েছে। যখন তিনি 1000 আইল্যান্ড পার্কে ছিলেন, তখন সিস্টার ক্রিস্টিন আর মেরি আঙ্কে তারা 1500 কিলোমিটার দূর থেকে এসছে, সে ভিজে এসে, তখন খুব বৃষ্টি, সে ভিজে এসে স্বামীজির কাছে এসছে। বলছেন যেরকম আজকে যদি জিসাস ক্রাইস্ট বেঁচে থাকতেন, যেভাবে যে ভাব নিয়ে তার কাছে আমরা আসতাম, সেভাবে আপনার কাছে আমরা এসেছি। দেখুন কিভাবে তারা স্বামী বিবেকানন্দকে তারা দেখছে। আর স্বামীজি চোখ তুলে তাদের দিকে তাকাচ্ছেন, বলছেন যদি আমার মধ্যে সেরকম যদি আজকে শক্তি থাকতো, আমি তোমাদেরকে এখন মুক্ত করে দিতাম। তার হিউমিলিটি কতটা ছিল, সেরকমই সেরকম মিস ম্যাকলাউ স্বামী বিবেকানন্দের সংস্পর্শে যখন এলেন, তার প্রথম বক্তৃতা শুনে তিনি বলছেন এই জানি না কি বললেন, কিন্তু ইট ওয়াজ অল ট্রুথ টু মি, এটা সব আমার কাছে সত্য ছিল। যে দ্বিতীয় সেন্টেন্স যখন তিনি উচ্চারণ করলেন, সেটা আমার কাছে একটা সত্য ছিল। আর যখন তৃতীয় সেন্টেন্স তিনি উচ্চারণ করলেন, সেটা আমার কাছে সত্য ছিল। আর সে সত্য আমাকে আজকে মুক্ত করে দিয়েছে। আর স্বামীজি আমাকে মুক্ত করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তিনি পার্সোনাল লেভেলে তিনি দেখছেন স্বামী বিবেকানন্দের আবির্ভূতি কেন হয়েছেন, তিনি সেই ঘটনাকে দেখছেন। সেরকম কত লোক যারা তার সংস্পর্শে এসে বিদেশে, যে প্রত্যেককে রেমিনিসেন্স পড়লে দেখা যাচ্ছে ওদের চোখে আমরা দেখছি নতুন নতুন স্বামী বিবেকানন্দকে আমরা দেখতে পাই। সেভাবে আমাদের সবকিছু পড়ে আমরা নতুন বিবেকানন্দকে আমরা ঠিক আবিষ্কার করতে পারবো। আজকের দিনে যখন বললাম আমরা 150 ইয়ার্স তার জন্ম পালন করেছি, এখন শুধু কাজগুলো সব এখন সেলিব্রেশনটা বন্ধ, এখন কাজ করতে তো এখন চালু হবে, এখন সব ভুলে পড়ার এখন সময় নেই। এখন আমরা দেখতে পাবো, দেখতে হবে কি করে ঠিক ঠিক তার বাণী আমরা গ্রহণ করতে পারি, অপরকে শোনানোর আগে আমরা নিজের জীবনে কি করে আনতে পারি, সেটা আজকে আমাদের ভাবার কথা। যে মানুষটি যাকে ঠাকুর এত তপস্যা করে তিনি নিয়ে এলেন, ইট মাস্ট হ্যাভ সাম স্পেশাল পারপাস। সেই জন্য আমাদেরকে সেটা দেখতে হবে যে তিনি এত কষ্ট করেন সব জায়গায়, যেখানে যেখানে কি কষ্ট করছেন, কোথাও খেতে পারতেন। যখন আলমোড়ার দিকে যাচ্ছিলেন, সে হঠাৎ করে তিনি ওখানে আনকনসিয়াস হয়ে গেলেন। সে একজন মুসলমানকে শশা খাইয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। স্বামী যখন দ্বিতীয়বার এসে তিনি তাকে দেখে তাকে পয়সা দিয়েছিলেন, তুমি আমাকে আমার প্রাণটা বাঁচিয়ে দিয়েছিলেন। সেজন্য যেখানে যেখানে গিয়েছিলেন, সে প্রথমবার যখন ভুলেন, পরেরবার দ্বিতীয়বার যখন গেলেন, 6 বছর পরে তিনি কাউকে ভুলে যান। তিনি তারপরে একটা নতুন বিবেকানন্দ হচ্ছে, তার অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে সাধারণ মানুষকে তিনি বলতে পারেন। সেই স্বামী বিবেকানন্দকে ধ্যান করতে হবে, তার সঙ্গে পড়তে হবে, আর তখন আমরা ঠিক ঠিক তাকে আবিষ্কার করব। আর সেই স্বামী বিবেকানন্দ নিজে বলছেন প্রেমানন্দজিকে বলছেন তুমি ঠাকুরকে বুঝবার আগে তুমি আগে আমাকে বুঝো, মানে আমাকে বুঝলে তারপর তুমি ঠাকুরকে বুঝতে পারবে। সেই ঠাকুরকে বুঝতে গেলে প্রথমে আমাদের তার নলেনকে বুঝতে হবে। একবার কোথাও কাশিতে কোথাও কয়েকজন বক্তা তখন মা গেছিলেন, দেখেন ঠাকুরের ছবি রাখা আছে, স্বামীজি রাখা আছে, পাশে একজন মন্ত্র কিছু দেখো ঠাকুর ছবি আর পাশে নারীর ছবি রাখা হচ্ছে, এটা কি ঠিক? মা বললে আজকে ঠাকুর যদি থাকতো না, নারীকে মাথায় করে রাখতেন, এখানে তোমার পাশে দেখলো, উনি তো মাথায় করে রাখতেন। সেই জন্য ঠাকুরকে খুশি করতে গেলে, ঠাকুরকে পেতে গেলে ওই একটাই পথ হচ্ছে স্বামী বিবেকানন্দের মাধ্যমে। কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে মহারাজের পূজনীয় মহারাজের কাছ থেকে বিশ্বাচার্য বিশ্বগুরু স্বামী বিবেকানন্দ তার বিষয়ে শুনলাম। আর ঠাকুরকে পাওয়ার মন্ত্র উনি করে দিলেন যে স্বামীজিকে ধরতে হবে। সুতরাং স্বামীজিকে না ধরলে ঠাকুরকে পাওয়া যাবে না, এইটাই মুখ্য জিনিস। আর ডাইনামিক
স্বামীজির ডায়নামিজম, মহারাজের কথার মধ্যে স্পিরিট নিজের জীবনে অনুভব করেছেন স্বামীজির শক্তি। এবং মহারাজকে দেখেছি আলস্যহীন, যাকে যদি লেজিনেস এক ফোঁটা যদি মহারাজের মধ্যে একদম দেখি, তো সেই মহারাজ আমাদের সামনে আজকে বললেন স্বামীজির সম্বন্ধে যোগ্য ব্যক্তি বলার জন্য। আবার আমরা স্বামীজিকে পেতে চাই, মহারাজকে আবার বক্তৃতার জন্য আমরা আহ্বান জানালে মহারাজ দয়া করে আসবেন, এই প্রার্থনা মহারাজ চরণে অসংখ্য প্রণাম জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।